সকলকে আমি ডেকে নিচ্ছি, একসঙ্গে বদনটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হয়, অনেকটা সময় আমাদের কম যায়। এসেছেন তরুণ রায়, গুরুপদ পাল মহাশয়, গঙ্গাধর বিশ্বাস মহাশয়, আমাদের আজকের মাস্টার জগন মাস্টার, ওনাকেও আমি মঞ্চে বরণ করে নেব। এসেছেন আমাদের অ আ ক খ নাট্য সংস্থা বাঁকুড়া ম্যানেজার প্রণব পাইন মহাশয়, ওনাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এবং আমার শিশু শিল্পীদের বলবো একেবারে রেডি। তো এই সমস্ত মানুষ যারা গুণী মানুষ আমাদের গ্রামের মাটিতে পা রেখেছেন, আমার মঞ্চে পা রেখেছেন, এতেই আমরা ধন্য এবং গর্বিত। দূর দূরান্ত থেকে ওনারা এসেছেন এবং প্রত্যেক বছর আসেনও, যার জন্য আমরা ওনাদেরকে ডাকতে সাহস করি। তো আমার ছোট্ট ছোট শিশু শিল্পীদের বলবো আমাদের এই অনুষ্ঠানকে দীর্ঘায়িত বেশি করব না। আমি অশোক সিট মহাশয়কে মাইক দিচ্ছি ছোট্ট করে কিছু বলার জন্য এই মুহূর্তে। নমস্কার, আমি এই পলাশডাঙ্গার অ আ ক খ নাট্য সংস্থাকে আমি অভিনন্দন জানাই এবং সব থেকে আমার ভালো লাগছে পীযূষকান্তি ঢক। পীযূষকান্তি ঢক এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, তাই ওকে যে আমি কি বলে সম্বোধন করব আমি ভাষা আমি পাচ্ছি না। আমার অন্তরের ভালোবাসা দিয়ে ওকে আমি খুব ধন্যবাদ করছি। আর এই সংস্কৃতির একটা এমন সংস্কৃতি আপনাদের একটু জেনে রাখা ভালো, এটা শুধু কিন্তু এই যুগে নয়। একটা কথা মনে রাখবেন, রামায়ণে রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন ওরা কিন্তু নাটক করতেন। এরপর মহাপ্রভু কলিযুগে মহাপ্রভুকে বলা হয় শ্রীকৃষ্ণ, নিতাইকে বলা হয় বলরাম, অদ্বৈতকে বলা হয় শিব, গদাধরকে বলা হয় রাধা। কেন জানেন? ওদেরও নাটক ছিল। নাটকটা কি জানেন? যে আমরা নাটকটা যেই যাত্রা নাটক হচ্ছে, যে আমাদের যে 70-80 বছর আমাদের যে পরমায়ু আছে সেটাকে আমাদের 3 ঘন্টা দেখানো হয়, এটাই হচ্ছে নাটক। আমরা প্রত্যেকেই নাটক করতে এসেছি, আমরা প্রত্যেকেই নাটকের অভিনেতা অভিনেত্রী। আমাদের যখনই জন্ম হয়েছে আমরা এই নাটক মঞ্চে এসেছি, আবার আমরা সেই যখন প্রস্থান করব গ্রিন রুমে, সেটা হচ্ছে নির্বাণ মহাকাশ। ধন্যবাদ। আমি ছোট্ট করে কিছু বলার জন্য সৌমিত্র কর মহাশয়কে আমি অনুরোধ করছি। এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। প্রণাম জানাই পলাশডাঙ্গার মাটিকে। ধন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের যাত্রা সর্বাঙ্গীন সুন্দর হোক, আমরা পাশে আছি, আপনারা পাশে থাকুন, অভিনেতাদের উৎসাহিত করুন আগামী দিনে আরো ভালো প্রযোজনার জন্য। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। বলে রাখি আমাদের এই ট্রফিগুলি প্রশান্ত বাঙাল মহাশয় ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে স্বর্গীয় শঙ্কর মাল মহাশয়ের স্মরণ করে এই ট্রফিগুলি উনি আমাদেরকে গিফট করেছেন এবং আমরা আমাদের অতিথিদের হাতে তুলে দিতে পেরেছি। তো যাই হোক, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান একটা অন্যরকমভাবে করার একটা প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের এই ওয়েদারের জন্য আমরা কিন্তু সেভাবে করতে পারলাম না। এই জন্য আমি ক্ষমা চাইছি আমি আমার অতিথিগণের কাছে। এখন আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ নিজ নিজ জায়গা নিয়ে বসুন, আমাদের অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠান শুরু করার আপনারা অনুমতি দেন।
জগতি ভারত অভ্যুত্থানমধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহम्। হরি ওম তৎসৎ। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। নমস্কার। যাত্রাপালার শুরু হওয়ার পূর্বে একটি বিনম্র নিবেদন। যাত্রা চলাকালীন আপনারা অযথা ঘোরাফেরা করবেন না। যাত্রা চলাকালীন আপনাদের সঙ্গে আনা মোবাইল ফোনটি দয়া করে সাইলেন্ট মোডে রাখবেন, কারণ যাত্রার সংলাপগত ব্যাপার আমাদের শোনাতে অথবা আপনাদের শুনতে উভয়েরই অসুবিধা হবে। আমাদের যাত্রাপালায় ধূমপান ও মদ্যপানের ব্যবহার আছে, যা যাত্রাপালাটিকে পরিস্ফুটনের জন্য, কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার জন্য নয়। আমরা কেউই কলিকাতার সুবিখ্যাত যাত্রা দলের পেশাদার অভিনেতা নই, তাই যাত্রায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভাই বন্ধু আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। আমাদের নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্র নিবেদন, আমাদের যাত্রার শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে আসন ছাড়বেন না। ঘোষণাগুলি এখানে শেষ হলো। শুরু করছি আজকের যাত্রাপালা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও মা শীতলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে পলাশডাঙ্গা ও আকক নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছে চলতি মরশুমের সর্বাধিক জনপ্রিয় পালা প্রযোজনা সিঁদুর আছে স্বামী নেই। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা সবার প্রিয় পীযূষ, ব্যবস্থাপনায় পলাশডাঙ্গা সর্বষোলো আনা, পরিবেশনায় অকক নাট্য সংস্থা, অভিনয় এমএস এর যাত্রার সর্বাধিক জনপ্রিয় রোমান্টিক জুটি পীযূষ ও মিস প্রিয়াঙ্কা, যাত্রা দ্রোণাচার্য তারাপদ ঢক, বহুপ্রী অভিনেতা সুমিত সিট, বরিষ্ঠ অভিনেতা মানিক জানা, প্রতিভাবী অভিনেত্রী বীণা ও পলিনী, দুরন্ত খলনায়ক সঞ্জয় পাল, বর্তমান যাত্রার নট সূর্য পতিত জানা ও পিন্টু, অলরাউন্ডার হিরো জয়দেব, দুষ্টু মিষ্টি মিস অনিমা, দৎসহ হিমাংশু শীত, সন্দীপ বংশী শর্মা। আলোধনী ও রূপসজ্জায় জয় গুরু নাট্য নিকেতন পখন্না বর্জনা, আবহ সঙ্গীতে মাস্টার জগন সুধাময়, চিত্রগ্রহণে মৌসুম স্টুডিও বাঁকুড়া, নৃত্যে অকক নাট্য সংস্থা শিশু শিল্পীবৃন্দ, নিয়ন্ত্রণে সঞ্জয়। শুরু করছি ডক্টর তাপস কুমার রচিত পীযূষকান্তি ঢক নির্দেশিত পলাশডাঙ্গা অকক নাট্য সংস্থা পরিবেশিত পীযূষ কান্তি ঢক অভিনীত এক রহস্য ঘন বাস্তবমুখী বেদনা বেদুর সামাজিক পালা প্রযোজনা। সিঁদুর আছে স্বামী নেই, সিঁদুর আছে স্বামী নেই, সিঁদুর আছে স্বামী নেই।
शाहजादा के लिए मैं गाता हूँ, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के।
না আমি ভয় পাই। তুই আমাকে চোখ রাগাবি শালি, তোর ওই চোখ দুটো না শালাকে একেবারে ঘুচিয়ে দেবো। क्या बोला तू আমাকে তুলে নিয়ে যাবি? হ্যাঁ আমি হলো পঞ্চামস্ত। বেশি দেমাগ দেখা না, একেবারে দৌড়ে মোড়ে কুচকে দেবো। साला যাবি নাকি লাত মার के तेरा मुंडा बिगाड़ दूंगा। পিছনে আমার লাঠি মারি হবে রে। এই পঞ্চামস্তের নাম শুনলে 9 বছর থেকে 90 বছরের ছুরি উঁচু হয়ে থরথর করে কাঁপে। আর তুই কিনা আমাকে লাঠি মেরে ভাগাবি? হ্যাঁ বলা তো। हाँ बोला बोला तो बोला क्या करेगा तू? बे साला तू क्या करेगा? हाँ क्या करेगा? বটে তাহলে আজ তোকে আমি উঠিয়ে নেব আমার টেরায়। আর সেখানে তো সারা শরীরে বিলকুল কালি মাখিয়ে দেবো। बोला साले तू हमको सारा शरीर में काली लगाएगा? কালি নয় পাউডার। पाउडर হ্যাঁ হ্যাঁ পাউডার, এ ফ্রেশ পাউডার, এ বেরোলিন, এ বোরোলিন, এ কেরোসিন, একেবারে ঘষে 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 ঘষে। कैसे ना ए लड़की सिर्फ लड़की ना आछे, ए जा बड़ी लड़की आछे। फिर आएगा ना तेरा जबान की কথাটা याद रख। আমি শালা পঞ্চামস্তান, এলাকা সেনা অবস্থান, আর আমার কিনা গায়ে হাত অসম্ভব। তবে আমার মনে হয় ও শালি চোরটা আদর করে মেরেছে, নইলে মনে হতো না কে যেন আমার এই গালটাতে একটা সুসুড়ি দিয়ে গেল। আমার যে কি বড্ড ভালো লাগছে। ওই যে একটা গান আছে না, আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধে স্বাদ, তার চেয়েও বেশি মিষ্টি মেয়ের হাতে চল। আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধে স্বাদ, তার চেয়েও বেশি মিষ্টি মেয়ের হাতে চল। আর তাই বুঝে মেয়ে ছেলে হাতে চড় খেয়ে সালা পাতি শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসছিস যে রে পাঁচা। কি যে বলো না গুরু। তিতলি তোর গালে চড় মারেনি? আবে তু শালা আমাকে মারে একটা মেয়ে চোর, তার তাকে আমরা বুঝে পুচকে দেব না। তাহলে তোর গালে এমন ভাবে 5টা আঙুলে দাগ বসে আছে কেন রে? আমার গলে তিজলি না জোর করে আদর করে নে একটু টিপে দিয়েছে, তাই বোধহয় একটু দাগ লেগে গেছে। আমিও একটু আদর করি। আমার সাগরে হয়ে তুই ওই ছুরির হাতে মারকে হজম করে আসছিস। পাল্লিরা শালিকে জোর করে আমার টেরায় তুলে নিয়ে যেতে। তুমি হুকুম করলে গুরু, ও শালিকে নিয়ে তো দেখলি ওর বাপকে বসাল আমি তুলে নিয়ে আসতে পারি। আরে বাপ নয় বাপ নয়, ওই ছুরিকে আমার চাই। शुक्री का पर नजर लगाले तुम बेड़ो के हामी बकरी का माफी के हामी उस्तादी ज़ज़ाबर बिहारी लाल और तितली हमारा लतीना थी, इसीलिए हामी बोलछे ओ तितली से तू नजर उठा ले। বাদলা যাকে নজর দেয় তাকে শিকার জরুর করে ওস্তাদ। আর তিতলির উপর আমার যখন নজর পড়েছে ওকে আমি তুলবই তুলব। तितली बंगाल का लड़की ना आछे, ये साला जा बड़ी लड़की आछे जे তোদের পায়ে ধরবে আর আমার ইজ্জত বাঁচাও করে আখের পানি ফেলবে। এই যা বড়ি লড়কি সির্ফ লড়কি না আছে, নাগিন আছে। আরে তুই যেমন নাগিন আছিস আমিও তেমনি নাগ আছি রে।
ওই তিতলি আমার সাগরেদের গায়ে হাত তুলেছে, আমায় অপমান করেছে। তারই বদলা নিতে এই বাদলা মস্তান তিতলিকে তার ডেরায় জরুর তুলে নিয়ে যাবে। হ্যাঁ, কথাটা মনে রেখো। মনে রেখো, আমি হলো পঞ্চমস্তান, এলাকা সেরা মস্তান, ছুরি বুড়ি জোয়ান মোতার। আমার নাম শুনলে ভয় পায়, আর বেশি দেমাগ দেখায় না। দমড়ে মুচড়ে একেবারে কুচকে দেবো। হ্যাঁ, দাদাজি একদম হাসবি না, একদম হাসবি না দাদু। হাসতে শরম লাগছে না তোর? এই আদমি লোক আমাকে ইতো কিছু বলে গেল, আর তুই কুছ ভি না বললি। তোকে তুলে নিয়ে যাবে বলেছে, কুছ না কুছ তো কিছু করতে হবে। इधर आ, क्या करेगा तू? क्या करेगा? है क्या करे, कैसे करेगा? कैसे करेगा वो? मैं तो शादी देगा। शादी? हाँ। उससे शादी कौन करेगा? दूसरा बहू बनिए गेले তোকে আর কেউ নজর দিবে না। हाँ, मैं तो समझ गया, लेकिन मुझको कौन शादी करेगा? हम शादी কেন হবে? बुढ़ा। बुढ़ा तो क्या होगा, तेरे लिए मेरा दिल बिल्कुल जवान की तरह हो। ए दादाजी सुन ना, सुन इधर आ। तू যে আমাকে प्यार দিতে পারবি তো, मोहब्बत দিতে পারবি তো? হ্যাঁ, জরুর পারবে, জরুর পারবে। তোকে আমি প্যার भी দিবে, और জোরে ছাতি পরে আমি তোকে সোহাগ भी করবে। असल होए एक तो बात, बोल बोल क्या बात? तो और को भी मुझे बुढ़ा बोलबे ना। मोरी 18 साल होए क्या लकरे, मोरी 18 साल होए क्या लकरे। ओ दादा शादी कराई दे है मोरी मोरी 18 साल होए क्या लकरे, मोरी 18 साल होए क्या लकरे। ओ दादा शादी कराई दे, दादू शादी कराई दे, मोरी चोरी चुमाई दे, मोरी चोरी चुमाई दे, मोरी 18 साल होए क्या लकरे। দক্ষিণে হাওয়া কানে কানে কি যে কথা বলি আজ সেই বিভাগী মন মাতাল হতে চায়, সেই বিভাগী মন মাতাল হতে চায়। দক্ষিণে হাওয়া কানে কানে কি যে কথা বলে যায়, আজ সেই বিভাগী মন মাতাল হতে চায়, আজ সেই বিভাগী মন মাতাল হতে চায়। দূরে ওই আকাশটা খুশিতে মেতেছে, সোনা সোনা ভরা রং ফাগুয়ার আজ বুঝি সে এসেছে। দূরে ওই পাহাড়টা খুশিতে মেতেছে, সোনা সোনা ভরা রং ফাগুয়ার আজ বুঝি সে এসেছে। ভালোবাসার এই যে নেশা চাইছে তাকে সারাক্ষণ, আজ বুঝি সেই বিভাগী মন মাতাল হতে চায়। অপূর্ব, যেন মনে হচ্ছে একেবারে তাপ ও দগ্ধ গ্রীষ্ম চাপিয়ে একেবারে বসন্ত এসে হাজির হলো। তুমি কি করলে? চুরি করে করে আমার গাছ শুনে নিয়ে তো বসন্ত। তা কি করবো ম্যাডাম?
দাদার উদ্দেশ্যে যখন ওই বাসর ঘরে গান গাইবে সেই গান তো শুনতে পাবো না, তাই তো এখন এই গানটা গাইলে এই গানটা আমি শুনে ফেললাম বৌদি। কি বলি? তুমি আমাকে বৌদি বলে? এই কেন বললাম, এই নিজের উত্তরটা তুমি নিজের কাছে জেনে নাও। ওসব জানার আমার দরকার নিচ্ছ? আরে বাবা, তুমি জানলে কি হবে, সবাই জেনে গেছে। কি জেনে গেছে? জেনে গেছে বিলেত ফেরত ব্যারিস্টার বসন্ত রায় এবং কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলা রায় বেরিয়েছে। বলো। আর সেই রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং কুমারী চৈতালি দেবীর মন দেওয়া নেওয়ার ভয়ঙ্কর অপরাধে দুজনকে মনের কারাগারে যাবজ্জীবন বন্দি করা। তুমি শয়তান, আমার দুষ্টুমি হচ্ছে তাই তো? তোর কানটা আমি এবার বলে দেবো। তোর জোনাতার কানটা তীরে ছিল। ছাড়ো ছাড়ো বৌদি, লাগছে, ছাড়ো। আবার সবতামি, আবার বৌদি বলেছো। এবার দুজনের কানটা আমাকে ছিঁড়ে নিতেই হবে। লক্ষ্মীটি দোহাই তোমায়, কান দুটো ধরে কেনো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। না না না, লক্ষ্মীটি দোহাই তোমায়, কান দুটো ধরে কেনো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। অসভ্যতা করার অতিক্রম করার দুঃসীমাকে ওই এবার থেকে তোমাকে কান মনে আদর করতে হবে চৈতালি। বর্দা, হ্যাঁ আমি বলছি, ওই বাঁদর দুটোর বাঁদরামি আর তোমাকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে আজ আমি আমার শেষ কথাটা বলবো। শেষ কথা? হ্যাঁ, চৈতালিকে আমি আমার বসন্তের বউ করে ঘরে তুলবো। আমি তাহলে এখন যাই। এখনই তো তোমার যাওয়া চলবে না। এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখের জল ফেলে সাজিয়েছে তার সংসার উদ্যান, আর সেই উদ্যানের ভার এবার যে তোমাকেই বহন করতে হবে বোন। হ্যাঁ হ্যাঁ আমি জানি বসন্তকে তুমি ভালোবাসো, আর বসন্ত তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসে। ভীষণ নয়, তাই তোমাদের ভালোবাসাটাকে নতুন করে সাজিয়ে তুলতে আজই এক্ষুনি আমি তোমার হাতে তুলে দিলাম আমার মায়ের এই স্বর্গীয় আশীর্বাদ। আপনি কি করলেন বর্দা? আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে আমি তোমাকে আগে থেকে বরণ করে নিলাম। ছাড়ো চৈতালি, আমাদের বাবা যখন মারা যায় তখন সুশান্ত 5 বছরের, আমি তখন পরীক্ষার্থী, সংসারের ভার আমার কাঁধে, পরীক্ষা দেওয়ার হলো না, আর একটা সামান্য বিদ্যালয়ে চাকরি নিয়েই মাথায় তুলে নিলাম এই নিরন্ন সংসারের দায়িত্ব। আর অকস্মাৎ এক দুর্ঘটনায় আর এই হতভাগাদের কথা চিন্তা করতে করতে মা কয়েক মাসের মধ্যে শয্যা হয়ে পড়লেন। তারপর একদিন আমায় দেখে বললেন, হেমন্ত, তোর ওই ছোট্ট 3 ভাইকে মানুষের মতো মানুষ করিস, আর প্রয়োজন হলে এই সোনার বালা দুটো বিক্রি করে ওদেরকে মানুষের মতো মানুষ করিস। আর সেই মায়ের শেষ স্বপ্ন সার্থক করতে আমি বসন্তকে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠিয়েছি, আর প্রশান্তকে ডাক্তারি পড়াচ্ছি, আর সুশান্তকে গড়ে তুলতে চাই একজন আদর্শবান সৎ পুলিশ অফিসার। কিন্তু মাসিমার কথার যথেষ্ট মর্যাদা তো আপনি রাখতে পারেননি বর্দা। কি করে রাখবেন কি করে? আমাদের দিকে তাকাতে আরে নিজের দিকে তাকানোর তো সময়ই পাইনি। সেদিন তাকালাম, সেই দিন আমার বার্ধক্য গ্রাস করে ফেলেছে, তাই তো আগে থেকেই তোমাকে আমি আমার আশীর্বাদের যোগ্য মর্যাদা দিলাম। তবে এবার থেকে তোমাদের সমস্ত দায়িত্ব তোমাদের মেয়েটা বসন্তের। আর তুমি? আমি তোদের এই দুটো সংবাদ শোনাবো। হ্যাঁ, প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত কাল থেকে আমার স্কুলের চাকরি থাকছে না। আর দ্বিতীয় সংবাদ, বিলেত থেকে আজই বসন্ত বাড়ি ফিরে আসছে। আমি চলে এসেছি, বিশেষ কারণবশত ফার্স্ট প্ল্যানে ওরা চলে এলো। ভালো করছে ভাই, খুব ভালো করছে। ভালো আছো না বর্দা? থাক ভাই, ব্যারিস্টার ভাই থাকে, তাই সে কি কখনো খারাপ থাকতে পারে? সবই তোমার আশীর্বাদ বর্দা। সুশান্ত, তোরা সবাই ভালো আছিস? তুমি ভালো তো? বসন্ত, এতে গেছো, পরিচয়টা করে নাও। এ হলো প্রশান্ত আর এ হলো সুশান্ত, আমার ছোট্ট 2 ভাই। ভাই, I mean your brothers. Yes. Hello, bye. Hello. Bye. আর ইনি হলেন আমার বর্দা। Borda. But who is my relation? ইনি আমার কে আছে? সম্পর্কে ইনি তোমার মানে ভাসুর। বসন্ত।
কে ওই ম্যাম সাহেব? আমার কথাটা শোনো বড়দা, আমার কথাটা শোনো। তোর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ওই ম্যাম সাহেবকে এখনই তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর। অসম্ভব বড়দা, দিনেকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ওই ম্যাম সাহেবকে ত্যাগ করে এখনই ওই চৈতালিকে তোকে বিয়ে করতে হবে, কারণ আমি যে ওকে এবারের কুলবধূ রূপে বরণ করে রেখেছি। এটা তোমার অন্যায় আদেশ বড়দা। তাছাড়া আমার মতো একজন বিলেত থানার ব্যারিস্টার হয়ে ওর মতো একটা গাইয়া মূর্খ মেয়েকে বিয়ে করবে, এ কথা তোমরা ভাবলে কেমন? সবাই জানে চৈতালি তোর ভাবি স্ত্রী। এই কথা জানার পর ওই মেয়েটাকে কে বিয়ে করবে তার জবাব দে হতভাগা, তার জবাব দে। আগে থেকে যখন তুমি কুলবধূ রূপে বরণ করে রেখেছো তখন বিয়েটা নয় তুমি করলে করো। কুল ডাউন দিদা, কুল ডাউন প্লিজ। উনি আমার পর্দা, এবার মতো ওনাকে ক্ষমা করে দাও। বসন্ত, আমি তোকে কতবার বলেছি এই ইন্ডিয়ার কালা আর্মি জেন্টলম্যান না আছে, এদের সঙ্গে রিলেশন কাট আপ করিয়া তুমি আমার সঙ্গে বিয়ে চলো। না ম্যাম সাহেব না, বসন্তকে কেড়ে নিয়ে আমার আশার সৌধটাকে ধূলিসাৎ করতে পারো না। যেতে যদি হয় তুমি একাই সেখানে ফিরে যাবে। আমারও শেষ কথা শুনে রাখো বর্তা, দিন আমার স্ত্রী, আর আমার স্ত্রী যদি এ বাড়িতে সামান্যটুকু অমর্যাদা হয়, আর তোমরা যদি এই মেয়েটাকে আমার জীবনের সাথে জড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে এই দিনারি হাত ধরে আমি কিন্তু ওই বিলেতেই ফিরে যেতে বাধ্য হব। ওই বিলেতেই ফিরে যেতে বাধ্য হব। চলো সকিনা। চমৎকার চমৎকার হেমন্ত রায়, কর্তব্য রক্ষার অপূর্ব প্রতিদান তুমি পেয়েছো। এবার তুমি আনন্দ করো, সবার কাছে গর্ব করে বলো আমি হেমন্ত রায়, বসন্ত রায়ের বড় ভাই। এবার কি হবে বর্দা? হয়তো তোর ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, ভেঙে যাবে সুশান্ত পুলিশ অফিসার। আর এই কর্তব্য পরায়ণ হেমন্ত রায়ের আর একটা পরিচয় হবে, আপনার মতো দীপ্তল্য মানুষকে আমি বেঁচে থাকবে কেউ কখনো অপমান করতে পারবে না, আর কেউ কখনো আপনাকে ছোট করতেও পারবে না গো বর্দা। মাতৃহীন অনাথিনী গো বর্দা, অনেক কষ্ট করে আপনারা আমাকে বাড়িতে অভাগিনী হয়ে আমি যে আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখেছিলাম গো বর্দা, আমার সেই স্বপ্নগুলো আজ টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে গো বর্দা, টুকরো টুকরো হয়ে। আপনি ফিরিয়ে নিন বর্দা, আপনি ফিরিয়ে নিন বর্দা, আপনি ফিরিয়ে মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা আমাকে ফিরিয়ে দিতে হবে। দাদা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে সাহিত্য হয়ে মৃত্যুকের পাত্র। দাদা, কিছুতে হতে পারে না, আমি কিছুতে হতে দেব না। মেয়েটা যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমাদের সংসারটা যে শ্মশানে পরিণত হবে। দাদা, সে চলে গেলেও তোরা তো আছিস রে প্রশান্ত, তোরা কি পারবি না সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে? তুই কি পারিস না মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে রক্ষা করতে? তুই কি পারিস না চৈতালির চোখের জল মুছে তাকে এবারে কুলবধূ রূপে প্রতিষ্ঠা করতে? না বলতো না, যাকে আমি বৌদির আসনে বসিয়েছি তাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। ভুলে যা প্রশান্ত, সেসব পুরোনো দিনের কথাগুলো তুই ভুলে যা। কেমন করে
হাতে ধরে তোর তোর পায়ে করছি না, আমার সত্যের সম্মান বাঁচাতে, আমার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে এই চৈতালিকে তুই গ্রহণ কর ভাই। আগুন 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 চারিদিকে দাও দাও করে জ্বলছে ভয়ঙ্কর আগুন। সিংহাগুনের মাঝে আটকে পড়ে লোককে বাঁচার জন্য আত্মনাদ করছে। আমাকে তোমরা বাঁচাও, ওই ভয়ঙ্কর আগুনের হাত থেকে ওকে তোমরা বাঁচাও। তুমি আবার স্বপ্ন দেখছিলে খোকা বাবু? হ্যাঁ হ্যাঁ স্বপ্ন তো, বারবার বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ 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 কেন কেন আমার এমন হয় রামুদা? কিন্তু সবাই তো স্বপ্ন দেখে, কিন্তু একই স্বপ্ন তো কেউ বারবার দেখে না রামুদা। বাবা বাবা যখন মোটর অ্যাক্সিডেন্টে মারা যায় সেই রাতে প্রথম আমি ওই স্বপ্নটা দেখেছিলাম। তারপর তারপর যতবারই আমি ঘুমানোর চেষ্টা করি তখনই আমার অবচেতন মনের ক্যানভাসে ফুটে ওঠে সেই অভিশপ্ত স্বপ্নের ভয়ঙ্কর পরিণতি। জয় তারা, জয় তারা, জয় তারা। মাগো মঙ্গলময়ী মা আমার, তুমি সকলের মঙ্গল করো মা। হ্যাঁ রে বাবা পল্লব, তুই কি যেন বলছিলি? তুই নাকি পাগল হয়ে গেছিস? মামা আরে পল্লব, তোর মামা মানে আমি যখন বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই বাবা। শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখিয়ে আমি আবার তোকে সুস্থ করে তুলব। আমি তো এখন সম্পূর্ণ সুস্থ আছি মামা। আরে আরে আমি তো সেটাই বলি রে বাবাজি, যে মায়ের কৃপায় তুই বেশ সুস্থই আছিস। কিন্তু কিন্তু এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এবারের চাকর বাকররা পর্যন্ত বলে বেড়াচ্ছে তুই নাকি একেবারে পাগল হয়ে গেছিস। মামা আরে বাবা পল্লব, তোর যখন 5 বছর বয়স, তুই তখন এইটুকু ছিলি। তখন তোর মায়ের মৃত্যুতে আমি এতখানি ভেঙে পড়িনি রে বাবা পল্লব। কিন্তু তোর বাবার এই অকাল মৃত্যু আমি কিছুতেই সহ্য করতে পারছি না রে বাবা পল্লব, কিছুতেই সহ্য করতে পারছি না। কাঁদবেন না বাবা বাবু, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমার খোকা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমি সবাইকে সান্ত্বনা বললে দিয়ে পল্লবকে সুস্থ করবো না, তুলবো না। মিলন তুই? হ্যাঁ পল্লব মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়া চলবে না। তোকে আগের মতো আবার স্বাভাবিক হতে হবে, আবার তোকে সুস্থ সবল হতে হবে। নইলে আমার এই এত বড় কারবার দেখাশোনা করবে কে? আমি দেখছিস না খোড়া অথর্ব পঙ্গু হয়ে গেছি। এই এত বড় বিজনেস চালানোর মতো বুদ্ধি বা সাহস আমার আর কি আছে বাবাজি? বাবু শহরের বড় ডাক্তার দেখিয়ে পল্লবের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ বাবাজি, অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। শুধু ওই অভিশপ্ত স্বপ্নটা যদি আমার বারবার মনের মধ্যে না আসে তাহলে। স্বপ্ন দাদা বাবু প্রায় রাত্রে স্বপ্ন দেখি একটা লোক আগুনে পড়ে চিৎকার করে বলছে তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। আমি তোকে বলে বোঝাতে পারবো না রে মিলন। একটা অসহায় লোক আগুনের মাঝে পড়ে বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করতে করতে আমার দিকে ছুটে আসতে চায়। কি ভয়ঙ্কর তার চোখ দুটো। চিনে কি লাভ বাবাজি? আরে স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি না হলো সত্যের ইঙ্গিত দেয় মামা বাবু। তাই নাকি? হ্যাঁ, আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী
কাকা বাবুর মৃত্যু রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলো, এটা ওয়ান টাইপ অফ মার্ডার। বলো কি বাবাজি? মার্ডার যদি না হবে তাহলে পটে পোড়া বাবুদের গন্ধ পাওয়া যাবে কেন? কেন এখানে ওখানে একটা টাইম বোমার কিছু অংশ পাওয়া যাবে? মিলন, মিলন তুই সত্যি বলছিস বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস পল্লব, কাকা বাবুকে টাইম বোমা ফিট করে মার্ডার করা হয়েছে। মিলন, আরে মিলন বাবাজি, তুমি তাহলে তদন্ত করে আমার জামাই বাবুর ওই মৃত্যুর রহস্য খুঁজে বের করো বাবাজি। নিশ্চয় নিশ্চয় করবো বাবু। হ্যাঁ হ্যাঁ বাবা, যেমন করে হোক, যেমন ভাবে হোক, কাকাবুর হত্যা করে খুঁজে বের করে আমি ওই আইনে কাটবই তুলবই। প্রয়োজন হলে তাকে ফাঁসিতে ঝোলাতেও আমি পিছু পা হব। এ কাজে আপনি আমায় সাহায্য করবেন তো মামা বাবু? অবশ্যই অবশ্যই মিলন বাবাজি। আবার সেই যন্ত্রণা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এবার মনে হয় আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়বো। না না, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই। রামুদা, মামা বাবু, খোকা বাবু যে এভাবে চিৎকার করছে, কেন? ওটা ব্যবস্থা করো না। কেন এমন হলো রামুদা? কেন কেন কারাই বাবাকে এমন নৃশংসভাবে হত্যা করলো? আরে সেটাই তো আমি ভাবছি রে বাবাজি, কিন্তু তুই এই ব্যাপারে কোনো কিছু ভাববি না। আরে মিলন বাবাজি যখন তদন্তের ভার নিয়েছে তখন খুনি অবশ্যই ধরা পড়বে। হ্যাঁ বল, তুই কি যেন বলছিলি? ওই তোর ওই মাথাটা ঘোরাচ্ছে নাকি বাবা? কোনো চিন্তা করবি না, তুই এদিকে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আয় 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 বাবা আয়। এই 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 চরণামৃত তুই খেয়ে নে বাবা। হাকর হাকর বাবা, তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি। মা গো, মঙ্গলময়ী মা, তুমি আমার ভাগ্নেকে সুস্থ করে তুলো মা। যা যা পল্লব, এবারে তুই একটু বিশ্রাম করকে যাও। ও রামুদা, আরে যাও না, পল্লবের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, ওর বাড়িতে নিয়ে যাও। বাবু যাও, তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ যাও যাও, তুমি একটু বিশ্রাম করো। যাও, নিয়ে যাও নিয়ে যাও। আপনারা এতক্ষণ কি ভাবছিলেন? আমি খোড়া, পঙ্গু, অথর্ব? না, আমি সারা একটা শয়তান। পল্লবের মাথার যন্ত্রণা যতই ধীরে ধীরে কমবে ততই বাড়বে ওর মনের যন্ত্রণা। কারণ ওই চরণামৃতের সঙ্গে মিশিয়ে দিয়েছি হেরোইন নামক অবশ্য অবশ্য হারামজাদা ওই মিলনটা করে ফেলেছে, কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে জামাই বাবুর সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর আত্মসাৎ করার জন্য ওই মোটর গাড়ির সঙ্গে টাইম বোমা ফিট করে ফিনিশ করে দিয়েছে এই মহেশ মল্লিক। কে বাবা? মানিক নাকি? তুমি এসে গেছো? এসে গেছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম রাত্রি ঠিক 8টায় আসবো। এই দেখুন, একেবারে কারেক্ট টাইমে এসে গেছি। ঠিক করেছো, ঠিক করেছো। কথা আর কাজের কিন্তু হেরফের হয় না স্যার। না 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 না, তা সঙ্গে ওটিকে বাপ আগে মল্লিকা আমার বউ। বউ? হ্যাঁ স্যার, ওই আপনার ইয়েতে অভিনয় করবে। তা শেষে তোমার ওই বউটাকে নিয়ে এলে হে ছোকরা?
অন্য কোনো মেয়ে ছেলে পেলেন না? আমার নাম মানিক সমাদ্দার। আমার কাছে আমার মেয়ের অভাব নাকি? কিন্তু তাই বলে ব্যাপারটা হচ্ছে কি স্যার, আপনার কাজ বলে কথা, যাকে তাকে এনে তোমার বদনাম করতে পারি না। মোটেই না, আর বউকে নিয়ে এলাম। ঠিক করেছো, কিন্তু বিবাহিতা। স্যার এই সিঁদুর থেকে কামড়াবেন না স্যার, সিঁদুর থেকে কামড়াবেন না। এই আমার মল্লিকার যা ফিগার, এই একবার এই মল্লিকাকে দেখেছো তো, এই সিঁদুরটা মুছে দিলে একেবারে 16 বছরের মাল নাই বউ আমার মেয়ে লাগছে পুরো। আচ্ছা স্যার, এবার আবার কাজটা বলুন তো, আমাকে আপনার কোন নাটকের কোন চরিত্রে অভিনয় করতে হবে? কিছুই না। হ্যাঁ, এই সংসারের নাটকে স্ত্রী চরিত্রে অভিনয় করতে হবে। আর এই বাড়িটাই হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। ব্যাপারটা ঠিক বুঝলাম না ব্যাপারটা। আরে বুঝবে কেমন করে? তোমরা তো ছেলে মানুষ, তোমরা আমার কাছে এসো। আরে দুজনে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বুঝেছ? তুমি মা লক্ষ্মী আমার, তুমি পল্লবের মন জয় করতে পারবে তো? কিছু বললেন না স্যার, আমি আবার পুরুষ মানুষের মন জয় করতে পারবে না? তাহলে দেখুন আমি কিভাবে আপনার ভাগ্নের মন জয় করি। আছে। এখানের বাঙালি মানুষ দেখলে আমার বহুত হাসি পায়, এখানে খানা খেলে আমার বমি আসে। সে তুমি জানি না, আর সেই জন্যই তো রোজ তোমার জন্য হোটেল থেকে দামি দামি খাবার আনাই। ওকে অলরাইট, এই বাংলো এই বাংলো বাড়ি আমার পছন্দ না আছে। এখানে না আছে পার্ক, না আছে কোনো ভালো বাংলো। এই বাংলোতে বিলকুল আমার পছন্দ না আছে, কুছ ভি না
আছে। ওসব পরিবার নিশ্চয় হবে হবে, বাট তোমার তো করনা আছে। এই মাটিতে আমি চলিতে পারিবে না, তাই আমি এখানে থাকিবে না বসন্ত। তুমি আমাকে নিয়ে বিলেত চলো। বিলেত? হ্যাঁ বিলেত। সেখানে আমার ড্যাডির বিউটিফুল বাংলো আছে, আমেরিকান অ্যাম্বাসেডার আছে, চাইনিজ ভালো কার আছে, আর টিভি ভিসিআর রেকর্ড প্লেয়ার সব কুছ আছে। সেখানে তুমি আর আমি এমনি করিয়া ড্রিঙ্ক করিবে, ডান্স করিবে, সিং করিবে, তারপর খাও, তারপর ইংলিশ মিউজিকের সাথে তুমি আমি এমনি করে ডান্স করিবে। কাম তুমি কাছে এসো, লাভ মি ভালোবাসো। কাম তুমি কাছে এসো, লাভ মি ভালোবাসো। আমি যে রূপসী দিলাম, আমি যে রূপসী দিলাম, আমি যে রূপসী দিলাম, আমি যে রূপসী দিলাম। দিলা 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 দিলা। কাম তুমি এসো, আমি ভালোবাসো। এই বুকে আকাশে অজস্র ইলোর পিকচার, এই বুকে আকাশে অজস্র ইলোর পিকচার। ইজালা 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 জালা জালা জালা। তুমি এসো, তুমি ভালোবাসো। তুমি এসো, তুমি ভালোবাসো। আমি যে রূপসী দিলাম, আমি যে রূপসী দিলাম। দিলা 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 দিলা। বাহ, চমৎকার! এই হেমন্ত রায়ের মাটির বাংলো এখন দেখছি 5 স্টার হোটেল হয়ে উঠেছে। আর সেই হোটেলের মডেল হয়ে প্রত্যেকদের মন ভোলাতে উদয় হয়েছে বিলেতের নর্তকী। সাবধান বর্তা, মনের ঘটে নেওয়া স্ত্রী আর এ বাড়ির বউ, ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না বর্তা। Yes, বসন্ত, তোমার এই old brother এমএলএ বাসুটাকে সাবধান করিয়ে দাও, নাহলে আমি কিন্তু ওকে শুট করিয়ে দেবে। উটপুট করে বিলেতি মদ গিলে, বিলেতি কায়দায় কমর তুলে ইংলিশ গানের সুর ভাজলে মেম সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। আমার স্ত্রী স্যুট পরুক আর শাড়ি পরুক, তা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। আছে রে বসন্ত, আছে। আচ্ছা বসন্ত, তুই তো অনেক লেখাপড়া শিখেছিস, বিলেত থেকে মস্ত বড় ডিগ্রি নিয়ে এসেছিস, কিন্তু স্ত্রী শব্দের মানেটা জানিস? বর্তা, স্ত্রী মানে সহধর্মিণী। সে নারী স্বামীর ধর্ম অবলম্বন করে, তাকেই বলা হয় প্রকৃত সহধর্মিণী। কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করছে তুই বলতে পারিস? বর্তা, তুই উল্টে তুই ওই মেম সাহেবের কায়দা কানুন অনুসরণ করে একেবারে সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছিস। তবে তুমি কি ভাবলে তোমার মতো হাঁটুর উপর সস্তা দামে ধুতি পরে আমি চাষা মুসা সেজে থাকবো? থাকবে। আর টিনা এক হাত ঘন্টা টেনে চাঁদের মতো বিশাল একটা সুন্দর টিপ নিয়ে ঘরের কোণে বসে থাকবে? বউ হতে গেলে আগে বইয়ের মতো সাজতে হবে। হ্যাঁ বউ, তুমি বিলেতের মেম সাহেব হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, তুমি ভারতবর্ষের বাঙালি পরিবারের বধূ হয়ে এসেছো। স্বামীর পরিচয় তোমার আসল পরিচয়, কিন্তু আমার অনুরোধ, তুমি ওই মেম সাহেবের সাজ ছুঁড়ে ফেলে আমার সংসারের আদর্শ কুলবধূর সাজ গ্রহণ করো। আদর্শ কুলবধূ কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যে রমণী প্রকৃত লজ্জা অলংকার
দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে পারে না, সে কেমন করে সাজাবে তার সংসার? বর্দা, টিনাকে এই লেকচার না শুনিয়ে ওই প্রশান্তর বউ চৈতালিকে শুনিও বর্দা, কাজে লাগবে। চলে সরি না, বসন্ত নয়, বলো স্বামী। স্বামীর সংসারের গৃহলক্ষ্মী তুমি, এই বেশ তো তোমার মানায় না মা। তোমার পরনে থাকবে লাল পেরে গরদের শাড়ি, কপালে থাকবে ঘোমটার আড়ালে সুন্দর সিঁদুরের টিপ, আর তুমি ঠাকুর ঘরে গাইবে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়, তুমি নির্মল মঙ্গল করে মলিন মর্ম মোছায়, পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচাই, মলিন মর্ম মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, মলিন মর্ম মোছাই। আমি সাজিবে ভাই, আমি সিঁদুর পরিয়া এই স্বামীর সংসারে বধূ সাজিবে, আমার বাঙালি বধূ সাজিয়া বাঙালি ল্যাঙ্গুয়েজ শিখিয়া আমি এই শাড়ি পরিয়া বাঙালি কুলো লক্ষ্মী সাজিয়া আমি সন্ধেবেলায় লক্ষ্মী মায়ের পাঁচালি পড়িবে দাদা, আমি লক্ষ্মী মায়ের পাঁচালি পড়ে এই সংসারে আমি কুলো দেবতাদের আমি পূজা করিবে দাদা, আমি পূজা করিবে, আমি পূজা করিবে। ছোট্ট সংসারে আমার শান্তি প্রতিষ্ঠাতা করবে এই সংসারের দুই পূজারিনী, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। বর্দা, বর্দা, তোমার সুখের সংসারে আমরা নতুন করে আশীর্বাদ নিতে এলাম বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, আজ আমাদের ফুলসজ্জা, তাই ফুলসজ্জার পূর্ব লগ্নে আমি তোমাদের আশীর্বাদ নিতে এলাম। তোমার আশীর্বাদই হোক আমাদের চলার পথের পাথি হোক। কি হলো চৈতালি, দাঁড়িয়ে আছো যে? বর্দাকে প্রণাম করো। প্রণাম। যে মানুষটা আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, আমার প্রণাম নেওয়া কোনো যোগ্যতাই ওনার নেই। কি ভেবেছেন বৌমা বলি নেকামো করে আদিক্ষেতা করলে আমার মনটা গলে যাবে, তাই তো? তুমি কি সেই চৈতালি এ কথা বলছো? সেদিন চৈতালি মরে গেছে সুশান্ত। তোমার আদর্শবান বর্দা, আদর্শ
প্রশ্নের উত্তর আজ আমার জানা নেই। তবে তবে শেষ জীবনে এটুকু জানতে পারলাম, কর্তব্য রক্ষা করতে গিয়ে আজ আমি একটা বিশাল ভুল করে ফেলেছি। ভুল আপনি করেননি বসন্ত রায়। আপনি কি করেছেন জানেন? চৈতালির এই সহজ সরল হৃদয়টাকে আপনি পণ্য মনে করে দুটো মানুষের কাছে বিক্রি করতে চেয়েছেন। আপনি ঠক, আপনি প্রবঞ্চক, আপনি মিথ্যাবাদী। সেই যা চোখে অভিমানে দুঃখে বোবা হয়ে গেছে আজ তোমাদের ফুলসজ্জা। তাই আমার অনুরোধ, এই ফুলসজ্জার পূর্ণ তিথিকে এভাবে নষ্ট করে দিও না। ফুলসজ্জা তাই না? তবে এই নাও তোমার ফুলসজ্জার ফল। আর তোমার দাদাকে বলো ওই ফুলসজ্জা ফুলের মধু খেয়ে যেন ফুলসজ্জার ঘরে ঘুমিয়ে পড়ে শুধু ফুলসজ্জার স্বপ্নে বিভোর হয়ে থাকে। শুধুই বিভোর বিভোর দেখছিস সুশান্ত, এই হলো আমার ফুলসজ্জার ফুল। কিছুক্ষণ আগে যে ফুলগুলো আমার মন প্রাণকে সুগন্ধে সুবাসিত করে রেখেছিল, আর এই ফুলগুলো এখন আমার জীবনে একটা মস্ত ভুল হয়ে একটা একটা করে মাটিতে জীবনে পড়তে চাইছে। আমি তো তোমাকে ছাড়া কিছু জানতাম না বর্দা। তোমার কথা রাখতে বিনা প্রতিবাদে আমি চৈতালিকে বিয়ে করেছিলাম। তাহলে বলো তো বর্দা, এবার আমি কি করব বলো? তোমার সম্মান রাখতে ওই চৈতালিকে আমি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেব, নাকি তোমাকে অসম্মান করার অপরাধে আমি আমি চৈতালিকে হাতে জোর করে অনুরোধ করে বলবো, চৈতালি আমি তোমার বেকার বাউন্ডুলের স্বামী, তুমি আমাকে স্বামিত্বের অধিকার দাও চৈতালি। তুইও চৈতালির মতো আমার কাছে কৃতকর্মের জবাব চেয়ে বল। কর্তব্য পরায়ণ হেমন্ত রায়, তুমি তোমার ভুল কর্তব্যের জন্য আমার এই মূল্যবান জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। তুমি জবাব দাও, তুমি জবাব দাও। সেই জবাবের মাঝখানে দাঁড়িয়ে আমি অপরাধীর মতো বলি, আমি অন্যায় করেছি। আমায় তারা শাস্তি দে, আমায় তারা শাস্তি দে। ওটা তুমি শুনে যাও বর্দা, তোমার সমস্ত অন্যায় অপরাধের শাস্তি আমি মাথা বেঁধে নেব বর্দা, আমি মাথা বেঁধে নেব। আমিও চলি রে সুশান্ত। কিন্তু কোথায় যাবি দাদা? আজ যে আমাদের ফুলসজ্জা, দেখছিস না প্রিয়া মিলনের ব্যাকুল আবেদন। ওই দেখ আজ আমার দু চোখের মাঝে চৈতালি স্বপ্নের চাঁদ। তাই তো এমন এমন সুন্দর মুহূর্তে আজ আমার আনন্দে বলতে ইচ্ছে করছে, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।
তোমরা? শুনলে ভীষণ কষ্ট পাবে। কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সাথে জড়িয়ে আমার মনের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে? তোমার ভালোর জন্যই তো দাদা। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্যই। কারণ তুমি তো এই চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে এই বিশাল চৌধুরী বাড়ির বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ। তোমার সেবা শুশ্রূষার জন্য তো একজন চাই নাকি? বাবা বাবু তোমার বিয়ে দিয়েছে। এই অসুস্থ করে তোমরা আমাকে সত্যি সত্যি পাগল করবে দেখছি। কেন, কি আমার কোনো অসুখ করেছে আবার? কে বলে তোর অসুখ করেছে পল্লব? তুই যখন সম্পূর্ণ সুস্থ। মিলন, তুই এসেছিস? মিলন দাদা বাবু। হ্যাঁ পল্লব, এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়েতে আমি উপস্থিত থাকতে পারিনি, তাই ফুলসজ্জার পূর্ণ লগ্নে তোদের নতুন জীবনকে আমি স্বাগত জানাতে এলাম। কংগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ। মিলন, তুই বিশ্বাস কর, আমার এই বিয়ে ফুলসজ্জা এসব আমি কিছুদিন মন থেকে মেনে নিতে পারছি না। মন থেকে মেনে নিতে পারছিস না কেন? আমার যেন মনে হচ্ছে কোথাও যেন বড় একটা ভুল হয়ে গেছে। তোর মনের ভুল পল্লব? না, মনের ভুল নয় মিলন। আমি শুধু ভাবছি কেন কি কারণে বাবাকে মার্ডার করা হলো। বাবা মার্ডার হবার পরে কেন আমি শারীরিক মানসিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি। আর বাবার মৃত্যু শোক কাটার আগে কেন একটা অজানা অচেনা মেয়ের সাথে আমার ইচ্ছের বিরুদ্ধে হঠাৎ করে কেন বিয়ে দেওয়া হলো? প্রথমের কোনোটাই সত্যি নয় বললাম, তোর সন্দেহের ভাবনাগুলোই তোকে এমন দুর্বল করে দিচ্ছে। তাই তো আমি মুক্তি চাই মিলন। তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। তুমি আমার কথা বলো না খোকা বাবু, তুমি আমার কথা বলো না। মারা যাওয়ার পর থেকে কেউ অনেক ঠাকুর বাড়িতে দুপ্তটা দেয়নি, কেউ গায়নি সন্ধ্যা নদীর গান। তাই তো অনেক আশা নিয়ে আমি তোমায় তিল করে মানুষ করেছি গো। তুমি বড় হবে, এই সংসারে তুমি লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবে, আবার এই সারা বাড়ি ধূপতলার গন্ধে পড়ে যাবে, আবার আমরা শুনতে পাবো সন্ধ্যা নদীর গান। আমার সেই আশা তুমি ভেঙে দিও না খোকা বাবু, ভেঙে দিও না। তাই যদি তাহলে তোমাদের ওই লক্ষ্মীকে তোমাদের ঠাকুর ঘরের সিংহাসনে বসে রাখো, আমার চোখের সামনে যেন না আসে। তুই কি বলছিস? আজ তোর ফুলসজ্জা, নতুন জীবন প্রবেশে আজ প্রথম পদক্ষেপ। এই মুহূর্তের উত্তেজনায় সমস্ত স্বপ্নগুলোকে এভাবে নষ্ট করে দিস না বন্ধু। মিলন, হ্যাঁ এটা অন্যায়। ফুলসজ্জা শব্দটা নারী পুরুষ উভয় জীবনে এক আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন, যে তার জীবনের সঙ্গে তোর এই জীবনটাকে মিশিয়ে দিয়েছে, সে হয়তো আকুল আগ্রহে ওই ফুলসজ্জার ঘরে তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধু, কিন্তু আর কোনো কিন্তু নয় দাদা বাবু, আর কোনো কিন্তু নয়। এবার তুমি একটু শান্ত হও, একটু শান্ত। দেখো এই বৌদিমণি না, তুমি এদিকে আসছে, তুমি একটু শান্ত। বৌদিমণি এদিকে শান্ত। তুই আর ছেলে মানুষই করিস না। বৌদিকে তোর মনে কথা কিছুতে তুই বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী হিসেবে সব সময় তুই বৌদির পাশে থাকবি, সব সময় বৌদিকে ভালোবাসবি। আমি চেষ্টা করবো মিলন। এই হচ্ছে তোর সংসার। আজ থেকে তুই এখানেই সংসার করবি। ঠিক আছে? আমি বললাম আজকে মানে এই মল্লিকার এই মাস্ত তো দাদা, এই মল্লিকা তো আমাদের বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছে। তাই ওর দুঃখে আমার মুখটা একেবারে ফেটে যাচ্ছে। বিয়ের পর সব মেয়েকে স্বামীর ঘরে যেতে হয়, তোর জন্য দুঃখ করতে আছে। তুমি তো চিন্তা করিস না, তোকে দেখতে আমি রোজ এখানে আসবো। আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো। তুই আমার একমাত্র পিস্তত না মাস্ত তো বোন, তোকে না দেখে কি আমি থাকতে পারি? কি ভাইয়া আসবো তো? নিজের বোনের বাড়ি আসবেন, তার জন্য আবার পারমিশন কিসের? আর আমার কোনো চিন্তা নেই, আমার যখন মন চাইবে আমি তখনই আসবো। মানে আপনার যখন মন চাইবে আপনি তখনই চলে আসবেন। তবে ভাইয়া তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ব্যাপারটা হচ্ছে কি, এই মল্লিকা তো আমার একমাত্র বোন। ওকে ভাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে
তুমি একটু আদর যত্নে রেখো, ও যেন দুঃখ না পায়। ও দুঃখ পেলে আমি মরেও জানতে পাবো না। আমি চেষ্টা করবো। এই মল্লিকা, তোকে বলিনি এই পল্লব বাবু একেবারে দেবতার মতো মানুষ। এখন তাহলে আমি আসি, আমি কথা দিলাম এই রোজ আসবো, প্রতিদিন আসবো। তাহলে চলি বাবু। কি বাবু, তাহলে চলি? বাবু চলি তাহলে। মল্লিকা, চোখের জল ফেললে স্বামীর অমঙ্গল হবে, কারণ তুমি এ বাড়ির কুলো লক্ষ্মী। তুমি কে হে আমাকে জ্ঞান দিচ্ছ? আমি এই বাড়ির পুরনো চাকর রামু। চাকর? তাই ফুলসজ্জার ঘরে ঢুকেছো কেন? মানে তুমি আবার কে হে? আমায় বৌদি বলে ডাকছো? কি হলো বলো? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। বন্ধু? এই ফুলসজ্জার ঘরে আমি সব বন্ধু বন্ধুকে পছন্দ করি না। যাও তো যাও এখান থেকে। প্লিজ প্লিজ পল্লব, অযথা উত্তেজিত হোস না। আরে বাবা, তোমরা এবার যাও তো বাবু, আমি আমার স্বামীর সঙ্গে একটু গল্প টল্প করি। করবে করবে, নিশ্চয় করবে বাবু, তুমি নিশ্চয় গল্প করবে। তবে আমি একটা কথা বলার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি। সেই কথাটা আমার একটু বলতে দাও। কি কথা? এই গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে রামু, তুই আমার এই ছোট্ট খোকাকে দেখি, আমার খোকাকে দেখি। আমি গিন্নিমার কথা রেখেছি বৌদি। আমি আমার খোকা বাবুকে মানুষের মতো মানুষ করেছি, তাই আজ আমার অনুরোধ, আমি আমার খোকা বাবুকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে দেখো বৌদি বলে, তুমি ওকে দেখো বলে। আজ আমি আসি রে পল্লব। মল্লিকার ব্যবহারে তুই কষ্ট পেলি মিলন? দূর বোকা, দুঃখ পাবো কেন? বৌদি তো ঠিক কোথায় বলেছেন, আজকে রাতটা কিন্তু বিশেষ রাত, এই রাতকে এলা এড়ানো যায় বন্ধু। হ্যাঁ, যাওয়ার সময় তোকে আবার বলে আছি, হ্যাঁ বল। স্বামী হয়ে তুই কর্তব্যের কোনো ত্রুটি রাখিস না। স্ত্রী যেমনই হোক, তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু স্বামীরই, কথাটা মনে রাখিস। ভাই আসছি বন্ধু, গুড নাইট। গুড নাইট বৌদি। মল্লিকা, আজকের রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। আজকের এই রাতকে স্মরণীয় করে রাখার দায়িত্ব তোমার, আমাদের দুজনেরই। এসো, আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতাই আমরা আমাদের দুজনকে দুজনের হৃদয়ে বেঁধে রাখি। মল্লিকা, এই সুন্দর মুহূর্তে তুমি একটা গান গাও না। লাটের বেটা, প্রথম দিনেও আমি একটু রেস্ট পাবো না? কি ভাবছো মল্লিকা? হ্যাঁ, কই কিছু না তো, কিচ্ছু না। আমি ওটাই ভাবছিলাম তোমাকে আমি কি গান শোনাবো, মনে পড়ে গেছে। এবার তাহলে গানটা ধরি।
আমি ভেবেছিলাম তুই একজন শিক্ষিত সুরুচি সম্পন্ন মেয়ে, কিন্তু তোমার এই অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। কি বললে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি আমার এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। সালা লাটের বেটা, তুমি কে হে যে তোমার এক কথা আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো? আমাকে যে এই বাড়িতে কন্ট্রাক্ট করে এনেছে সে কিছু না বলা পর্যন্ত এই বাড়ি থেকে আমি এক পাও নড়বো না। মল্লিকা, চোখ রাঙাবে না বাবু, আমি তোমার বিয়ে করা বউ নয় যে যখন তখন চোখ রাঙাবে। বৌমা, বাবা হ্যাঁ বল, সত্যি করে বলো তো, কে এই মেয়েটা? কে ওকে এ বাড়িতে এনেছে? আর কার সঙ্গে ওর কিসের কন্ট্রাক্ট? কে 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 বলেছে সব কথা? কে বলেছে তোকে? ও নিশ্চয়ই বৌমা বলেছে। ও পল্লব, তুই চিন্তা করিস না বাবা, বৌমা মনে হয় রসিকতা করে বলেছে, বুঝলি? বৌমা, ও মা, মা গো, মা তোমায় কতবার বলেছি না মা যে পল্লবের সঙ্গে তুমি রসিকতা করো না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। আরে এসো এসো, এদিকে এসো, এসো এদিকে এসো, একবার এসো, এখানে এসো, এখানে না এলে বলা যাবে না। আরে এই হারামজাদে, কোনো ব্যাপারে যদি এই ব্যাপারটা ফাঁস হয়ে যায় না, ওকে একেবারে গুলি করে মারবো না। এই দেখো লক্ষ্মী মা আমার, তোমায় কাঁদতে কে বলেছে? এই এত রাত্রে এই এতগুলো কুটুম আত্মীয়দের কাছে কান্নাকাটি করলে আরে কি বলবে বলো তো? লজ্জায় আমার মাথা কাটা যাবে দেখছি। আমি আপনার ভাবনার সঙ্গে একটু ঠাট্টা করে কথা বলছিলাম, ওগুলো উনি সত্যি মনে করে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আবার কান্দে, তোমার ছেলে মানুষই দেখছি এখনো কাটলো না। আরে আরে দাঁড়া বাবা, আরে ও পল্লব, তুই কিন্তু এই ব্যাপারে কোনো কিছু ভাবিস না কেমন? আসলে আসলে ওর বাবা আমার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনেই মারা যায়। আরে আরে তাই তো ওর মাস্তুতো দাদার কাছে মানুষ হয়েছে। আরে আরে ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছে তো। তবে তুই এই ব্যাপারে ভাববি না। জানিস পল্লব, কাল রাত্রে ওই মামনিটা আমায় কি বলছিল জানিস? কি বলছিল? বলছিল মামা বাবু কাল রাত্রে তোমার ভাগ্নেকে আমি একেবারে চমকে দেব। পাগলি পাগলি মামা, সোনা মনাটা, মিষ্টু মেয়েটা, দুষ্টু মেয়েটা। আমি তোমার কাছে আর কোনোদিন ঠাট্টা করবো না, তুমি আমাকে তাড়িয়ে দিও না গো। তোমাদের এই এলোমেলো কথা ছন্দ আমার দম বন্ধ করে দিচ্ছে। বাবা, হ্যাঁ বাবা বল বাবা। বাবা তোমার ওষুধটা দাও মামা। আরে আছে বাবা, আছে, থাকবে না? তুই আমার একমাত্র আদরের ভাগ্নে। আরে তোর কখন শরীর খারাপ হবে না হবে সেটা তো আমাকে খেয়াল রাখতে হয় নাকি? আয় এদিকে আয়। দাও মামা, ওষুধটা দাও বাবা। এই নে বাবা, খেয়ে নে বাবা, খেয়ে নে, এক্ষুনি সুস্থ হয়ে যাবি। মা গো, মা তারা, মঙ্গলময়ী মা, আমার ভাগ্নেকে সুস্থ করে তোলো। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো যে সব মিলিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাস মন থেকে হারিয়ে যাচ্ছে। আমার ভাঙা মনে আজ অসীম সুখের হাতছানি।
মামা বাবা তুমি দেখো আজ আমি কত সুখী। বাবার মৃত্যু শোক আমার আর বুকে বাজে না, বাজবে না। আমার এই ভাঙা বনে আজ দেখো অসীম মনোবল, দেখো আমার আজ কত শক্তি। মল্লিকা আজ তুমি নাচো গাও, যা খুশি করো, যেমন করে পারো। আজকে রাতটা হাসি খুশিতে মল্লিকা, ও মা, এ বেটা ঘুমিয়ে পড়েছে। এবার তুমি ওটাকে ভালো করে ঘুম পাড়িয়ে দাও। আর তুমি মা আমার বিছানায় চলে এসো, তাড়াতাড়ি, দেরি করো না মা, আমার আবার তপ হইছে না। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। না, আরে দিন তো গেল, রাত্রি হলো, এসো বিছানাতে। আরে দিন তো গেল, রাত্রি হলো, এসো বিছানাতে। বাবু ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তা কি বলছিল? সে আমার কাছে সোহাগ চাইছিল। তাও একটু অদ্র নেবে বই কি? আমি কি ওর আসল বউ নাকি? তুমি আবার ভুল করছো মল্লিকা। তুমি এখানে মোটা টাকার মাইনে নকল অভিনয় করতে এসছো ভালোবাসার। তোমার ভালোবাসা এত নিখুঁত হবে এই শালা বাবু যেন বুঝতে না পারে তুমি ওর বায়না করা বউ। মনে থাকবে? এবার তাহলে চলো। কোথায়? এই ফুলসজ্জার ঘরে। সোনামণি, বিয়েটা তোমার নকল হতে পারে, কিন্তু তোমার এই আসল স্বামী তোমাকে আজ আমার একটা আসল ফুলসজ্জা উপহার দেবে। চলো চলো। ওই কুকুরগুলোর সঙ্গে কামড়া কামড়ি করে আমি ছিনিয়ে নিয়েছি এটো সালা পাতাটা। কতদিন আমি পেট ভরে খাইনি, তাই তো খিদের জ্বালায় এই বাবুদের ফেলে দেওয়া এটো সাল পাতাটার সঙ্গে এই দামি দামি খাবারগুলোর জন্য আমি কুকুরগুলোর সঙ্গে সমানে লড়াই করেছি। কুকুরগুলো কি ভীষণ বোকা, আমাকে মানুষ বলে ওরা আমায় চিনতেই পারেনি। কতদিন আমি খাইনি।